চলো আজকে তোমাদের সবাইকে কামাখ্যা মন্দিরে দর্শন করাই। এই কামাখ্যা মন্দিরটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পাহাড়ে অবস্থিত। এটি 51টি সতীপীঠের অন্যতম। আর এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের ভিউ পয়েন্ট, মানে যাওয়ার পথে যেটা পড়ে। আর এটা কিন্তু একদম পুরনো, মানে কামাখ্যা মন্দিরটা যখন মানে প্রথম হয়েছিল তখন কিন্তু এটা পুরো পুরনো সেই মানে সিঁড়ি যেটা দিয়ে মানুষ আগে যাতায়াত করতো। এখন তো রাস্তা হয়ে গেছে। তো চলো ভিডিওতে যাই, তারপর ডিটেলসে কথা বলছি। এখন বাজে সকাল 11টা। আমি স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। আমি দেখো একটা সুন্দর একটা কুর্তি পরেছি, হালকা লাইট মেকআপ করেছি। আর আজকে দেখো লিপস্টিকটা একটু চেঞ্জ করেছি, জানি না কেমন লাগছে, তোমাকে কমেন্ট করে জানাও। এটা ছিল আজকের আমার আউটফিট। এই ড্রেসটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি। তোমাদের যদি ভালো লাগে তো আমি লিঙ্ক দিয়ে দেবো। আর চুলটা দেখেছো কি ভালো লাগছে, তাই না? ওই জন্য তোমাদেরকে দেখালাম। চুলটা আমার যতটা প্রিয় তোমাদের কিন্তু তার চেয়ে বেশি প্রিয়। আর এই যে আমার হাজব্যান্ড রেডি হচ্ছে, আর তার সাথে আমি। হ্যাঁ জানি ও একটু বেশি লম্বু বলে আমাকে একটু বেশি ছোট মনে হয়, তো কিছু করার নেই, তবু আমিই বেস্ট। তো চলো বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আর এই হচ্ছে সেই গ্রেট, এখান থেকে তোমার এই বাসগুলো ধরতে হয়, ধরে যেতে হয়। তো চলো বাসগুলো ধরে যাই। এটা ছিল কামাখ্যা মন্দিরে যাওয়ার পথে ভিউ পয়েন্ট। এখানে তোমার অনেকে সময় কাটায়, দাঁড়ায়, আড্ডা মারে। তো এখানে দাঁড়িয়ে পুরো তোমার যে গুয়াহাটি শহরটা রয়েছে সেটা কিন্তু পুরোটা দেখা যায়। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। তো এটা ছিল রাস্তা। এখানে ভিউ পয়েন্ট রয়েছে, তোমরা দেখো ওখানে অনেক লোকজন রয়েছে। তোমরা যারা আসবে তারা এখানে অবশ্যই সময় কাটাবে। জানো তো, বেড়াতে যেখানেই যাও না কেন, যদি রাস্তায় এরকম ভিউ পয়েন্ট মনে হয় না, তাহলে কিন্তু কোনো কষ্টই মনে হয় না। মানে তোমার অটোমেটিকলি তোমার এতটা এনার্জি চলে আসবে না, যে ধারণার বাইরে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এগুলো কিন্তু পুরো দোকান রয়েছে, যারা পুজো দেওয়ার প্ল্যান থাকবে এখান থেকে তোমরা ফুল মানে বাটা কিনে নিতে পারবে, নিয়ে মন্দিরে চলে যাবে। তো আজকে যেহেতু আমাদের হাতে একদম সময় ছিল না, সেই জন্য শুধু মাকে দূর থেকে দর্শন করতে এসেছি, মায়ের কাছে পৌঁছানোর সুযোগ হয়ে ওঠেনি এবার। তো আমি এর আগেও এসেছিলাম, তখন আমি কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিয়েছিলাম। তো তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলে সেই ভিডিওটা দেখতে পারো, সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে এসো। আমরা কিন্তু মায়ের কাছে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ অনেকটা ভিড় ছিল, অনেকেই পুজো দিয়ে বাড়ি যাচ্ছিল। তো আমাদের তো পুজো দেওয়া সম্ভব ছিল না, কারণ আমাদের হাতে একদম সময় ছিল না। আর যেহেতু আমরা অনেকজনা ঘুরতে এসেছিলাম, কিন্তু মানে সবারই মানে এত জার্নি, বিয়েবাড়ি টিয়েবাড়ি করে এত ধকল, ওই জন্য কেউ আর আসেনি, কয়েকজনে। আর এই দেখো এখানে যজ্ঞ হচ্ছে, দেখতে সবসময় যজ্ঞটা হয় জানো তো, মানে প্রত্যেক দিনই প্রায়। এই যে মন্দির, যেখানে তোমার এখানে অনেক পায়রা রয়েছে জানো তো। এই পায়রাগুলো কিন্তু সব তোমার হচ্ছে সেই মানে বলির পায়রা। অনেকে হয় না যে মানে বলি দিতে খুব মায়া লাগে, ওগুলো তোমার বলি দেয় না, ওগুলো এখানে ছেড়ে দিয়ে যায়। তো তার জন্য প্রচুর পায়রা রয়েছে। এই যে তোমরা যদি যখন পুজো দেবে তখন কিন্তু এই লাইন দিয়েই তোমার মন্দিরের ভেতরে ঢুকতে হবে। তো আমরা যেহেতু পুজো দেবো না, পুজো দেওয়ার লাইনটা আলাদা রয়েছে, এমনি আমরা মাকে দর্শন করার জন্য ভেতরে ঢুকবো। কিন্তু ওখানে ফোন অ্যালাউ ছিল না বলে আমি ফোনটা নিয়ে যাইনি। আর এই দেখো সবাই দেখছো মানে এই যে ইয়েগুলো রয়েছে, গোমাতাগুলো, এগুলোর কানে কানে বলছে। মানে এখানে একটা ব্যাপার রয়েছে যে যারা মানে কোনো কিছু মানে মানুষ মানে মনের বাসনা থাকে, কানে কানে বললে সেটা পূরণ হয়। তো আমি আমার বরকে বলছিলাম তাহলে আমি কোনো কিছু একটা চাই। তো আমার বর যেটা বলে বলে ঠাকুরের কাছে এসে না কোনো কিছু চাইতে নেই, তাহলে কি তুমি তোমার সাধ্য পূরণ করার জন্য এসছো? তো ওর কথা ভেবে আমি ওটাই ভাবলাম যে ঠিক আছে চলো, কোনো কিছু চাইবো না। ভগবান আমার জন্য যেটা, মা আমার জন্য যেটা ভালো মনে করবে সেটাই আমাকে দেবে। ওই জন্য আর চাওয়া চাওয়ির কোনো ব্যাপার নেই। তো এখানে সুন্দর একটা পুকুর আছে, তাহলে চলো পুকুরটাই যাওয়া যাক।
আর এই দেখো কচ্ছপ, মানে এই পুকুরটার মধ্যে এত কচ্ছপ আছে না। আর এই কচ্ছপটার কোনো একটা প্রবলেম ছিল, কারণ এ কিছুতেই যাচ্ছিল না, এই একটা জায়গায় পুরো স্থিরভাবে বসে রয়েছে। আর একটা দেখবো বেবি কচ্ছপ, দেখবে ওই দেখো একদম ছোট্ট পুচকু, কি কিউট না। তো ও একদম বাঁশের উপরে উঠে বসে রয়েছে, তো ওকে দেখা যাচ্ছিলো। আর আমার ফোনের ক্যামেরাটা খুব বেশি ভালো না, তার জন্য মাছগুলো পুরোপুরি দেখাতে পারছিলাম না। আমার বর জল দিচ্ছিলো যে ওর কোনো প্রবলেম থাকলে দেখি ও ভালো কিনা। ও বলছিল ওর কোনো একটা প্রবলেম আছে যার জন্য ও এগোচ্ছে না। তো এখানে সময় কাটানোর পরে আমরা একটুখানি মন্দিরটা ঘুরলাম, কারণ আমাদের আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল। এবার আসি এই কামাখ্যা মন্দিরের একটু ছোট্ট একটা গল্পে। এটা কিন্তু 51 সতীপীঠের অন্যতম। 51টি শক্তিপীঠের মধ্যে এটি একটি, এবং 4টি আদি শক্তিপীঠের মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল, সেই কারণে দেবী কামাখ্যাকে রক্তখরা দেবী বলা হয়। তো ক্লিয়ার, বুঝতেই পারলে। তো এবার দেখো মন্দিরের থেকে বেরিয়ে পড়েছি। এখানে অনেক কিছু রয়েছে, সেগুলো একটু বাড়ির জন্য আমরা কেনাকাটা করেছি, যেটা আসলে আর একটা যেটা মেন কামাখ্যা মন্দিরের প্রসাদ, মানে সত্যি এটা যদি কপাল থাকে, ভাগ্য খুব ভালো থাকে, ভগবান যদি চায় তাহলে সেটা সম্ভব। তো এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। মেনুতে ছিল কিন্তু খিচুড়ি, লুচি, সুজি, আর একটা তোমার তরকারি, পাঁপড়। এত টেস্টি খাবারটা না, উফ, মানে আমি এখন বলছি মানে এখনই আমার জিভে জল চলে আসছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটু রওনা দিয়েছিলাম, ওখানে আর একটা মন্দির ছিল, সেই মন্দিরে তো হাঁটছি। তো বুঝতেই পারছো পাহাড়ের উপরে উঠতে গেলে না এই যে রাস্তাগুলো হয় না, পুরো হাঁপ ধরে যায়। আমার অবস্থাটা বুঝতে পারছো, কী যে কষ্ট হচ্ছে আমার একমাত্র আমি জানি। তো দেখো ভিউ পয়েন্টগুলো দেখলে উফ, তখন আলাদা লেভেলের একটা এনার্জি একদম চলে আসে। তো এই যে এখন যে মন্দিরটায় যাচ্ছি সেটা কিন্তু ভুবনেশ্বর মন্দির, মানে ওই মন্দিরটাই কামাখ্যা মন্দিরটা যেখানে রয়েছে, মানে ওই পাহাড়েই কিন্তু আর একটু উপরে, মানে একদম টপে। তো এর আগের বার এসে ওখানে যাওয়া হয়নি, হাতে একদম সময় ছিল না। আজকে যেহেতু পুজো দেওয়ার প্ল্যান ছিল না, শুধুমাত্র কামাখ্যা মন্দিরটাকে দর্শন করে চলে আসা হয়েছে, ওই জন্য সবাই মিলে কথা হলো, ডিসিশন হলো যে হাতে সময় রয়েছে তাহলে চলো এগোই। তো দেখো এখানে যা হাওয়া দিচ্ছিল, বাপরে বাপ, দুর্দান্ত। আর দেখো ভিউ পয়েন্টগুলো দেখলে কি ভালো লাগছে, কিন্তু একটা দুঃখের বিষয় কি জানো তো, ভিউ পয়েন্ট এত সুন্দর থাকলেও আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, এটা একটা দুঃখের বিষয়। তো যাই হোক, টোটালি এগুলো ইগনোর করো, তো চলো মন্দিরের খোঁজে যাই। ভুবনেশ্বর মন্দিরে যাওয়ার পথে আর একটা ভিউ পয়েন্ট পরে যেটা একদম লাস্ট ভিউ পয়েন্ট, তো সেটাতে উঠে পড়েছি। দেখো এখান থেকে ভিউটা, উফ, কি দারুণ যে লাগছে। তো চলো তোমাদেরকে শো করাই, তাহলে বুঝতে পারবে কেমন লাগছে। তো ফাইনালি আমরা চলে এসেছি ভুবনেশ্বর মন্দিরে। তো চলো ভেতরে যাওয়া যাক, তারপরে আবার কথা হচ্ছে।
এই যে এই মন্দিরটার মানে এই জায়গাটায় মানে এতটা হাওয়া দিচ্ছিলো, মানে এত সুন্দর, মানে তোমাকে কি বলবো। তো এখান থেকে পুরো ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে কিন্তু আর একটা মন্দির দেখা যায়, সেটা হচ্ছে উমানন্দ মন্দির, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর একদম মাঝখানে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তো তাহলে বুঝতে পারবা। তো এখান থেকে মানে এত হাওয়া, মানে এখানে যে এতটা কষ্ট করে উঠেছি, উঠে মানে এত রিল্যাক্স ফিল হচ্ছিলো, মনে হচ্ছিলো আর যেন না নামি এখানেই থেকে যায়। তো যাই হোক, সুন্দর একটা হাওয়া, মানে আমার চুলগুলো দেখে বুঝতেই পারছো যে কীরকম হাওয়া দিচ্ছে, দুর্দান্ত। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে তোমার যজ্ঞ হয়। তো অনেকটা জায়গা জুড়ে, তো বুঝতে পারছো এখানে যজ্ঞ হয়। এখানকার মানে তোমার প্রত্যেকটা পুজো মন্দিরে মানে যজ্ঞটা মাস্ট একটু অন্য টাইপের করে। এখানে যেহেতু মানে তোমার তান্ত্রিক রয়েছে, রয়েছে, মানে ওদের একটা অন্যরকম একটা মানে প্রচুর তান্ত্রিক রয়েছে যারা অনেক রকমের কাজ করে। তো দেখা যায়, আমি অত ডিটেলস জানি না। তো দেখো এখান থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি, আর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এখান থেকে একটা জিনিস, সেটা খুব তোমরা বুঝতে পারবে। তো এখানে যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এর মাঝখানটায় দেখো একটা তোমার রয়েছে, ওই মাঝখানটায় দেখো একটা মানে একটা ছোট্ট একটা জায়গা টাইপের রয়েছে, বুঝতে পারছো। ওটা কিন্তু উমানন্দ নদী, মানে ওখানে মানে উমানন্দ মন্দির, সরি। ওখানে যাওয়ার জন্য কিন্তু তোমাদের ব্রহ্মপুত্র নদীটা রয়েছে, ওই ব্রহ্মপুত্র নদীর ওখান দিয়ে যেতে হবে। মানে তোমার মানে একদম ব্রহ্মপুত্র নদীর মানে মাঝখানটায় ওই মন্দিরটা। আমাদের প্ল্যান ছিল ওখানে যাওয়ার, কিন্তু খুব মিস করে গিয়েছি, কারণ হাতে একদম সময় ছিল না, আমাদের টিকিট কাটা হয়ে গেছিলো, তো কিচ্ছু করার নেই। তো নেক্সট টাইম আসলে অবশ্যই যাব। তো চলো তোমরা ব্লগটাকে এনজয় করো তার সাথে। সত্যি কথা বলতে এই রাস্তা দিয়ে ওঠার সময় যতটা কষ্ট হয়েছিল, নামার সময় ঠিক ততটাই মজা লাগছে। কেন জানো তো, মানে তোমাকে কষ্ট করে হাঁটতে হবে না, তোমাকে একাই হাঁটিয়ে নিয়ে চলে আসবে, মানে এরকম। কারণ এটা তো একটু ঢালু টাইপের, ওই জন্য কষ্টটা কম হচ্ছিলো। আর মানে যেই টাইমটুকুনি লেগেছিলো যাওয়ার সময়, তার একদম মানে মানে ধরো যদি 4 ভাগ যাওয়ার সময় টাইম লাগে, তার থেকে বোধহয় তো তোমার পুরো মানে 1 ভাগ বাড়ি আসার সময় লাগছে। তো দেখো এখন আমার একদম চুল ফুল ছেড়ে একদম স্টাইল করার বিষয়, মানে অতটা মানে কোনো ব্যাপারই মনে হচ্ছে না এবার। তো চলো এবার তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা দেখাবো, যেটা মানে খুব খতরনাক, ওখানে নামতে গিয়ে খুব কষ্ট হয়েছে। এইটা ছিল কিন্তু কামাখ্যা মন্দিরের একদম পুরনো, মানে যখন এখন তো রাস্তা হয়ে গেছে, গাড়ি ঘোড়া যাতায়াত করছে, কিন্তু আগে যখন গাড়ি ঘোড়া যাতায়াত করতো না, একদম পুরনো অবস্থায় যখন মন্দিরটা স্থাপন হয়েছিল, সবাই কিন্তু মন্দিরে পুজো দিতে আসার সময় এই সিঁড়িগুলো দিয়েই যাতায়াত করতো। আর এটা কিন্তু কামাখ্যা মন্দিরের সেই পুরনো গেটটা, মানে দুদিকে দুটো সিংহ দেখতে পাচ্ছ তো, মানে নতুন মানে মন্দিরটাই যেটা দেখলে যে সিংহ রয়েছে, তো এই গেটটাতেও কিন্তু সেটাই রয়েছে। তো এটা দিয়ে পুরো সিঁড়ি দিয়ে নামছিলাম। আর কি বলতো, এগুলো তো পাথর কেটে কেটে সিঁড়িগুলো করা হয়েছিল, সিঁড়িগুলো খুব স্লিপ ছিল। আর এমনি আগের দিনকার গিয়ে তোমরা আমার আগের ব্লগে দেখেছো, আমি পড়ে গিয়ে আমার পা হাত পা একটু ব্যথা ছিল, তার জন্য আমার একটু কষ্ট হচ্ছিল। আর আমার বর বারবার বলছিল যে আমি যদি পড়ে যাই এবার আমাকে এখানে থুয়েই চলে যাবে। তো যাই হোক, পাথরগুলো খুব স্লিপ ছিল, আস্তে আস্তে খুব সাবধানে নামতে হচ্ছিলো। লাস্ট আমার মানে জুতোটা স্লিপ কাটছিলো বলে আমি জুতোটা হাতে নিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু এখানে কটা যেন সিঁড়ি আছে আমি ঠিক জানি না, কিন্তু প্রচুর সিঁড়ি আছে। আর সত্যি কথা বলতে যাওয়ার সময় যতটা টাইম লেগেছিলো, মানে এই সিঁড়িটা তো একদম শর্টকাটে ডাইরেক্ট, মানে ওই ওই যে রাস্তাগুলো ছিল সেটা তো তোমার পেঁচিয়ে পেঁচিয়ে যাবে মানে পাহাড়ের গা দিয়ে, আর এটা তো তোমার ডাইরেক্ট পাহাড়ের উপরে উঠছে, ওই জন্য এখান দিয়ে তোমার মানে মানে কষ্টর হবে বেশি, কিন্তু সময়টা খুব কম লাগবে। আর হাতে আমাদের একদম সময় ছিল না, আর এই রাস্তাটা দেখাও হয়েছিল না, ওই জন্য ভাবলাম যে চলো তাহলে এই রাস্তাতেই যাই। আর আমাকে দেখতে পাচ্ছ জুতোটা হাতে নিয়ে নিয়েছি, কারণ অবস্থা আমাকে আর দেখতে হবে না যে আমি শেষ। মানে আমি শুধু ভাবছি কখন আমি রুমে যাব, রুমে গিয়ে আমি একটু গড়াগড়ি খাবো, তাহলে আমি একদম বাঁচবো। আর এই যে ওখানে তো তোমার কোনো কিছু ধরার ছিল না, কিন্তু এই জায়গাটা আরেকটু স্লিপ বলে তোমার এই লাইনগুলো করে দেওয়া হয়েছে। তো এখান দিয়ে হাঁটাচলা হচ্ছে। আর এই রাস্তাটা এতটা অদ্ভুত না, মানে এখান দিয়ে একা একা যাতায়াত করাটাও খুব রিস্কি। মানে মাঝে মাঝে কিছু সাধু ছিল, কিন্তু আদার্স কেউ ছিল না, তো একটু ভয়ঙ্কর লাগছিলো, ভয় ভয় লাগছিলো। কিন্তু যেহেতু আর কি
দেখো পিছনে কয়েকজন লোক আসছে, এখানকার লোকাল লোক, তারাই মানে এই রাস্তাটা জানে। আর যেহেতু এখানে আমার পিসি শাশুড়ির বাড়ি, তো এখানে পিসি শাশুড়ির বৌমা ছিল, এবার ও এই রাস্তাটা চিনতো, মানে ওই এই রাস্তা দিয়ে মেনলি নিয়ে আসে, কারণ না হলে আর কে নিয়ে আসবে। তো চলো রুমের দিকে যাই, রুমের দিকে গিয়ে আবার বেরোনোর কথা আছে, আগে ঝটপট এবার রুমের দিকে যাই, তারপর আবার দেখা হচ্ছে। তো ফাইনালি সিঁড়ি বইতে বইতে বাড়ি আসলাম, কিন্তু ড্রেস চেঞ্জ করবো তো অনেক মানে সবাই বলছে ড্রেস চেঞ্জ যাতে এখন না করি, কারণ কোথায় আবার বেরোনোর কথা আছে। তো ওই জন্য এখন একটু রেস্ট নিই, তারপর বেরোই। তো আজকের ব্লগটা আমি এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগের মাধ্যমে। তো ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলো টাটা।